কনগ্রাচুলেশন সেই সমস্ত বিএসসি এবং পোস্ট বেসিক নার্সদের যাদের নাম ফাইনাল প্যানেল লিস্টে বেরিয়েছে। বিএসসি দের তো রেজাল্ট বেরিয়ে গেছে, এরপর পালা রয়েছে জিএনএম এর। যেহেতু অফিসিয়াল নোটিফিকেশনে বলেই দিয়েছে যে 16 তারিখে তোমাদের সিবিটি স্কোর লিস্ট পাবলিশড হবে, তাই আশা করতে পারো 17 বা 18 তারিখের মধ্যে ফাইনাল প্যানেল লিস্ট পাবলিশড হয়ে যেতে পারে। এবার ওই নোটিশে, যে নোটিশটা আউট হয়েছে, সেই নোটিশে দুটো কথা আমার মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট, এবং সেটা অনেকেই হয়তো বুঝতে পারছো না বা ওভারলুক করে গেছো। আমার মনে হয় সেটা ক্লিয়ার করে দেওয়াটা উচিত। সেটা হচ্ছে, এক হচ্ছে কাট অফ, যেটা আমার মনে হয় সবাই জানো, আর সেকেন্ড হচ্ছে নর্মালাইজেশন। নর্মালাইজেশনটা নিয়ে যতটা সহজ বা নর্মাল ভাবছো, সেটা কিন্তু ততটা নর্মাল নয়। এটা অনেকটাই ভয়ঙ্কর জিনিস। আজকের সেশনে মেনলি আমরা এই দুটো জিনিস নিয়ে ডিসকাস করব। এক হচ্ছে কাট অফ, আর সেকেন্ড হচ্ছে নর্মালাইজেশন। এছাড়াও আর একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বিএসসি বা পোস্ট বেসিকের আর কোনো লিস্ট আউট হবে কিনা বা হতে পারে কিনা। আমি এর সাথে একজন রেজিস্টার্ড নার্স ওয়ার্কিং এজ আ সিনিয়র ফ্যাকাল্টি ইন গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মন্টাস্টিক। লেটস মেক নার্সিং সিম্পল। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে ফেসবুকে কমেন্ট সেকশনে বা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো, যার প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওর প্রথমেই বলি যে যারা এই প্যানেল লিস্টে যাদের নাম দেখতে পাওনি, তারা মন খারাপ করে বসে থেকো না, তারা কিন্তু তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যাও। যেহেতু তোমাদের প্রিপারেশনটা অনেকটাই তৈরি, তার জন্য তোমাদের সিবিটিতে তোমাদের নাম পাবলিশড হয়েছে, তাই তোমরা যে আপকামিং সেন্ট্রাল গভর্নমেন্টের জবগুলো রয়েছে, যেমন এইমস, রেলওয়ে, ইএসআইসি, এগুলোর জন্য প্রিপারেশন নাও। বলা যেতে পারে এটার থেকেও হয়তো বেটার তোমার জন্য ওয়েট করছে। আর কে জব পেলো, কত নাম্বারে জব পেলো, এই সমস্ত 2 মিনিটের জন্য ডিসকাস করতেই ভালো লাগে, তার বেশি এটার জন্য সময় নষ্ট করো না, কারণ আলটিমেটলি তোমাকে কিন্তু লাইফে এস্টাবলিশড হতে হবে এবং তোমাকেই পরীক্ষায় সফল হতে হবে। তাই সেদিকে তোমার দৃঢ় সিদ্ধান্ত থাকাটা খুব ইম্পর্টেন্ট। প্রথম কথাই হলো নর্মালাইজেশন কি এবং নর্মালাইজেশন কেন হয়। নর্মালাইজেশন কেন হয়? যখন মাল্টিপল শিফটে ডিফারেন্ট কোয়েশ্চেনে পরীক্ষা হয়, তখন এই নর্মালাইজেশনটা করতে হয়। জিএনএম দের ক্ষেত্রে যেহেতু মাল্টিপল শিফটে এবং ডিফারেন্ট কোয়েশ্চেন পেপারে তারা পরীক্ষা দিয়েছে, তাই তাদের জন্য এই নর্মালাইজেশনটা করা হবে। এই নর্মালাইজেশনটা আর কিছুই নয়, তোমরা অনেক সময় পরীক্ষা দিয়ে বলো যে আমাদের শিফটের কোয়েশ্চেনটা খুব ইজি ছিল, তাই আমরা ভালো প্রিপেয়ার করতে পেরেছি, মানে পরীক্ষা দিতে পেরেছি, বা অন্য আরেকজন পরীক্ষা দিয়ে বেরোলো অন্য শিফট থেকে, আমাদের শিফটের কোয়েশ্চেনটা খুব ডিফিকাল্ট ছিল। তো এই যে ডিসক্রিমিনেশনটা, এটাকে যাতে প্রিভেন্ট করা যায়, তার জন্য একটা সহজ স্ট্যাটিস্টিক্যাল পদ্ধতি রয়েছে বা অঙ্কের মাধ্যমে, যাতে প্রত্যেকটা শিফটের জিনিসটা সমান হয়, সেটার জন্য এই নর্মালাইজেশনটা করা হয়ে থাকে। এবার এই নর্মালাইজেশনটা কি করে করা হয়? নর্মালাইজেশনটা যদি বলা হয় যে কি করে করা হয়, গোদা বাংলায় যেটা হয়, সেটাকে প্রত্যেকটা শিফটের অ্যাভারেজ নাম্বার নেওয়া হয়। এবার অ্যাভারেজ যখন যে শিফটের বেশি, তার মানে মনে করা হয়ে থাকে যে সেই শিফটের কোয়েশ্চেন সহজ হয়েছিল। এবার এটা ভয়ঙ্কর বললাম কেন? এই নর্মালাইজেশনের যে ফর্মুলাতে করা হয়, সেই ফর্মুলাতে বসালে যে শিফটের অ্যাভারেজ মার্কস যত বেশি হবে, সেই শিফটের প্রত্যেকটা ক্যান্ডিডেটের টোটাল মার্কস ততটা কমবে। এবার তার মানে এর উল্টোটাও হবে, সেটা হচ্ছে যে শিফটের অ্যাভারেজ মার্কস যত কম হবে, তার প্রত্যেকটা ক্যান্ডিডেটের মার্কস কিন্তু প্রাপ্ত নম্বর ততটা বাড়বে। তাই তোমরা যতটা টিক করে এসছো এবং যার সাথে আনসার কি ম্যাচ করেছো, তার সাথে তোমার যে সিবিটির নাম্বার পাবলিশড হবে, সেটা নাও ম্যাচ করতে পারে। এবং তোমার যে কাট অফটা হবে, সেটা এই নর্মালাইজড স্কোরের উপরই ভিত্তি করেই হবে। মানে নর্মালাইজ স্কোর প্লাস ইন্টারভিউ মার্কস, এই দুটো যদি অ্যাড করো, তারপরে যে টোটাল নাম্বারটা হবে তার বেসিসেই প্যানেল লিস্ট আউট হবে। তাই এইভাবেই নর্মালাইজেশন করা হয়। তাই যতটা সহজ ততটা সহজ নয়, একটু ভয়ঙ্করই বটে। তবে এটা নয় যে শুধু এটা নার্সিং এর ক্ষেত্রেই করা হয়েছে, এটা যে সমস্ত কম্পিটিটিভ এক্সামিনেশন যেখানে অনেকগুলো শিফটের পরীক্ষা নেওয়া হয় এবং ডিফারেন্ট কোয়েশ্চেন পেপারে, সবেতেই এই নর্মালাইজেশন পদ্ধতিটা ইউজ করা হয়, এবং এটা একটা স্ট্যাটিস্টিক্যালি প্রুফ পদ্ধতি। এটা হচ্ছে জেড স্কোর নর্মালাইজেশন। যদি তোমার মনে হয় আমার ব্যাখ্যাটা আরো বেটার জানা দরকার, তাহলে তুমি গুগল সার্চ করেও দেখতে পারো। এবার সেকেন্ড চলে আসছে যে বিএসসি দের আর কোনো লিস্ট পাবলিশ হতে পারে কিনা। বিএসসি দের ক্ষেত্রে ইউআর এর আর একটা লিস্ট পাবলিশড হওয়ার চান্স থাকলেও থাকতে পারে। সেটা হচ্ছে পিডব্লিউডি ইউআর ক্যাটাগরিতে যতগুলো সিট ছিল ততগুলো কিন্তু ফিল আপ হয়নি, তার মানে ভ্যাকেন্সি থেকে গেছে। পিডব্লিউডি ইউআর এ যদি ক্যান্ডিডেট না থাকে, তাহলে সিটগুলো পরে কনভার্ট হয়ে গিয়ে ইউআর হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমাদের আরো একটা লিস্ট পাবলিশড হওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো এখনই বেরোবে না, কিন্তু বেরোনোর চান্স হাইলি প্রবাবল। এবার চলে আসছে জিএনএম দের কাট অফ, যেটা তোমাদের কাছে বহু প্রতীক্ষিত।
বিএসসি দের প্যানেল লিস্ট থেকে বুঝেই গেছো যে সিবিটি বেস করে কোথায় কাট অফ যাচ্ছে। তো বিএসসি দের কাট অফ ইউআর এর ক্ষেত্রে ছিল হচ্ছে 61। তো জিএনএম দের ক্ষেত্রে এর কম তো হওয়ার কোনো চান্সই নেই, বরং এর থেকে অনেকটাই বেশি হবে। আশা করা যায়, মানে আমার মতে এটা হতে পারে 65 থেকে 68 এর মধ্যে। এর নিচে ইউআর ক্যান্ডিডেটের কাট অফ নামা খুব মুশকিল। জিএনএম এর হিউজ ক্যান্ডিডেট এবং তোমাদের কাট অফ আরো বেশিই যাবে, এবং অন্য সময়ও তোমাদের কাট অফ বেশিই যায় বিএসসি দের থেকে। তো তাই তোমরা এক্সপেক্ট করতে পারো যে 65 থেকে 68 এর মধ্যেই তোমাদের কাট অফ থাকবে, তার নিচে নামার কোনো চান্স নেই। মানে এটা সম্পূর্ণ আমার পার্সোনাল মত। এবার দেখা যাবে 17 তারিখে রেজাল্ট পাবলিশ হলে। আমি তো চাই সবাই চাকরি পাও, কিন্তু বাস্তবে এটা সম্ভব নয়। আজকের সেশনটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ।